বিশ্ব যোগ দিবস 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর মোদী মহাশয় রাষ্ট্রসংঘের এক বক্তৃতা দেওয়ার সময় 24শে সেপ্টেম্বর ছিল সেই দিনটি। উনি প্রস্তাব রেখেছিলেন ভারতীয় এই প্রাচীন যোগাভ্যাস, মানসিক আধ্যাত্মিক এই প্রক্রিয়াটা সারা বিশ্বের প্রচারে আসার জন্য এই দিনটিকে অর্থাৎ 21শে জুন দিনটিকে যাতে আমরা পালন করতে পারি যোগ দিবস হিসেবে। সেই বছরই অর্থাৎ 2014 সালে 11ই ডিসেম্বর এই দিনটিকে ঘোষণা করা হলো যোগ দিবস হিসেবে। তো এই দিনটিতে সারা বিশ্বেই নানান আলোচনা সভা, যোগ সভা, ধ্যান সভার মাধ্যমে এই দিনটি পালন করা হয়ে থাকে। তো এই দিনটির গুরুত্ব বোঝাতে গেলে অনেক কিছু বলতে হয়, কিন্তু প্রধান যে গুরুত্বটা সেটা হলো আজকের এই ব্যস্ততম দিনে আর এই গত 2 বছর ধরে কোভিড পরিস্থিতিতে জনসাধারণকে যেভাবে শারীরিক এবং মানসিক পরিস্থিতি সামলানোর একটা জায়গা, পরিবার বা সমাজ প্রত্যেকটাকেই সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সবথেকে যদি কোনো প্রক্রিয়া হয়ে থাকে সেটা হচ্ছে যোগাভ্যাস। তো এই যোগাভ্যাসে আমাদের যত ধরনের কঠিন জটিল রোগ, আলসার থেকে শুরু করে স্পন্ডেলাইটিস, কারোর কিডনির সমস্যা, কারোর লাংয়ের সমস্যা ফুসফুসে, কারোর হার্টের প্রবলেম, কারোর ব্রেনের প্রবলেম, স্ট্রোকের সম্ভাবনা আজকের দিনে দাঁড়িয়ে খুব বেড়ে গেছে, ডায়াবেটিক, প্রেশার, হাই ব্লাড প্রেশার। তো এই দিনটিতে আমরা এইটাই আলোচনার মধ্যে সবসময় আনতে চাই, সারা বছর ব্যাপী প্রত্যেকেই কিছু যোগাভ্যাস যদি প্র্যাকটিস করতে পারি, আমরা প্রতিটি পরিবারের প্রত্যেকের মধ্যে যদি এই সচেতনতা তৈরি করতে পারি, তবে আমরা অবশ্যই এই দিনটিকে সম্মান জানাতে পারব। আজকে আমরা আমাদের প্রথম অধ্যায়টা সূর্য নমস্কার দিয়ে শুরু করতে চলেছি। সূর্য নমস্কারের একটা গুরুত্ব বা উদ্দেশ্য আছে। যে কোনো ব্যায়াম শুরু করার আগে আমরা যদি শরীরটাকে গরম করে নিতে পারি, মাসেলগুলোকে গরম করে নিতে পারি, নার্ভাস সিস্টেমটাকে যদি কনসেন্ট্রেট করে নিতে পারি, তাহলে কোথাও চোট লাগার কোনো সম্ভাবনা থাকবে না। আর প্রত্যেক দিনই ব্যায়াম শুরু করার আগে সূর্য নমস্কার দিয়ে শুরু করাটাই উচিত। তো আজকে আমরা সূর্য নমস্কারের যে 12খানা অধ্যায় আছে, পরপর প্রত্যেকটা অধ্যায় করে দেখাতে চলেছি। প্রথম অধ্যায় নমস্কার। সূর্য নমস্কারে ধীরে ধীরে চন্দ্রাসন, ধীরে ধীরে পদহস্তাসন, শ্বাস ছাড়তে ছাড়তে আবার শ্বাস নিতে নিতে অর্ধ ভুজঙ্গাসন, উপরের দিকে তাকাতে হবে। ধীরে ধীরে পর্বতাসন, অর্ধ ভুজঙ্গাসনের দ্বিতীয় অধ্যায়। ধীরে ধীরে ডাউন, হাঁটু লাগবে, কাঁধ লাগবে, কোমর উঁচু থাকবে। ভুজঙ্গাসন, ধীরে ধীরে কাঁধ উঠবে, হাতের ভার দিয়ে সম্পূর্ণ ব্যাক বেন্ডিং পশ্চার।
আবার আমরা পর্বতাসনে ফিরে যাব। ধীরে ধীরে অর্ধভুজঙ্গাসনে এক পা সামনে আসবে, ওপরের দিকে তাকাতে হবে, শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে করতে হবে। আবার পদহস্তাসন, দু পা জোড়া হয়ে হাত মাটিতে থাকবে। আস্তে আস্তে চন্দ্রাসনে ফিরে যাব। শ্বাস নিতে নিতে পেছনে, শ্বাস ছাড়তে ছাড়তে নমস্কারে ফিরে আসবো। ধন্যবাদ। আমরা স্ট্যান্ডিং পশ্চারে সাধারণত শরীরের নিচের ভাগের মাসেলের স্ট্রেংথেনিং, মাসেলের এন্ডুরেন্স বাড়ানোর জন্য করে থাকি। ব্যালেন্সিং ফিগার যেগুলো করা হয় সাধারণত কোমরের ভার নেওয়ার ক্ষমতা অনেক বেড়ে যায়। এছাড়া যে ব্যালেন্সিং পশ্চারগুলো করা হয় সাধারণত বেশিরভাগটাই এক পায়ে করা হয়। এই এক পায়ের যে ব্যালেন্সিং আসনগুলো সেগুলো সবকটাই ব্রেনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, কারণ ব্রেনের যেটা দুদিক লেফট অ্যান্ড রাইট সাইড দুটোকে স্ট্রং করার জন্য আমরা এক পায়ের যে স্ট্যান্ডিং পশ্চারগুলো করে থাকি সেইগুলো খুব উপযোগিতা দেখা যায়। আমরা শুরু করছি। প্রথমে বৃক্ষাসন। বৃক্ষাসনে বাঁ পা উঠবে ডান পায়ের কুচকির জায়গা পর্যন্ত, অ্যাটাচ হওয়ার পরে ধীরে ধীরে দুটো হাত ওপরের দিকে উঠবে। ওপরের দিকে উঠে শ্বাস নিতে নিতে ওপরে উঠবে, স্থিরভাবে থেকে ব্যালেন্স নিতে হবে। রিল্যাক্স। এরপরে আমরা বাঁ দিকে ঘুরে যাব। চন্দ্রাসন করব। চন্দ্রাসনে ধীরে ধীরে কানের পাশে হাত তুলে নমস্কার করতে হবে শ্বাস নিতে নিতে। ধীরে ধীরে পিছনে ঝুঁকতে হবে। রিল্যাক্স। এই আসনে স্পাইনের স্টেবিলিটি বাড়ে। যদি কারোর খুব কোমরের সমস্যা থেকে থাকে তাহলে সেই আসনটি করবেন না, ইন্টারভার্টিব্রাল ডিস্কের ওপরে বেশি চাপ পড়ে। এরপরে আমরা পদহস্তাসন করব। পদহস্তাসনে দুটো হাত কানের পাশে ধীরে ধীরে উঠবে শ্বাস নিতে নিতে। শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে সামনে ঝুঁকবো। হাত পেছনে ধরতে হবে, নাক হাঁটুর মধ্যে ঠেকবে। রিল্যাক্স। এই আসনে স্পাইনের সঙ্গে সঙ্গে হ্যামস্ট্রিং কাপ মাসেলের স্ট্রেচিং হচ্ছে, স্টেবিলিটি এক্সারসাইজ। এটা ছাড়াও ব্রেনের জন্য খুব ভালো আসন এবং যাদের চুল পড়ার প্রবণতা রয়েছে বা চুল পক্কতার থেকেও রক্ষা পায়। নেক্সট বীরভদ্রা আসন। বীরভদ্রা আসনে এরকমই কানের পাশে দুটো হাত উঠবে শ্বাস নিতে নিতে। ধীরে ধীরে ডান পা পেছনে উঠবে আর শরীরটা সামনের দিকে ঝুঁকবে। ধীরে ধীরে ব্যালেন্স নিতে হবে। এই আসনটা সম্পূর্ণ ব্রেনের ওপরে খুব ভার পড়ে, ব্রেনের জন্য খুব ভালো। রিল্যাক্স। এটা প্রত্যেক দিন করলে পড়াশোনায় মনোযোগ তো হওয়াই যায়, এছাড়া চঞ্চল মনটাও স্থির করার প্রবণতা তৈরি হয়। নেক্সট আমরা
নটরাজ আসন করব। নটরাজ আসনে এটা একটা ব্যাক বেন্ডিং পশ্চার। ডান পা ডান হাতকে ধরতে হবে পেছন দিকে, ধীরে ধীরে যতটা সম্ভব ওপরে তুলতে হবে, সামনে শরীরটা একটু করে ঝুঁকবে, হাত কানের সঙ্গে সোজা। এটা সম্পূর্ণ ব্যালেন্সিং পশ্চার। এই পশ্চারে স্পাইনাল মুভমেন্ট খুব ভালো হয়, এছাড়া লোয়ার পার্টের বডির খুব মুভমেন্ট ভালো, রিল্যাক্স। এই আসনগুলোর মাধ্যমে আমরা আমাদের শরীরের নিচের ভাগের ক্ষমতা বাড়িয়ে থাকতে পারি। তোমরা ধীরে ধীরে সামনের মুখ করে দাঁড়াও, রিল্যাক্স। আমরা ফ্রন্ট বেন্ডিং পশ্চারটা এবারে শুরু করব। ফ্রন্ট বেন্ডিংয়ের সময় আমাদের খেয়াল রাখতে হবে সবটাই সামনে ঝুঁকে আসন, আর এই আসনগুলোর ফলাফল একটাই, সেটা হলো স্পাইনাল স্ট্রেংথেনিং। স্পাইনাল স্ট্রেংথেনিংয়ের সঙ্গে সঙ্গে আমাদের চক্র ব্যালেন্সিং অর্থাৎ মূলাধার চক্রকে স্টিমুলেট করার একটা লক্ষ্য প্রত্যেকটি ব্যায়ামের মধ্যেই রয়েছে। তো এটা কমনলি, আর এই কথাটা পরে বলবো না। তো আমরা শুরু করতে চলেছি। প্রথম আমরা অর্ধকূর্ম আসন দিয়ে শুরু করব। বজ্রা আসনের ভঙ্গিমাতে শুরু হবে, বা পা ভাঁজ হয়ে হিপের মধ্যে যাবে, ডান পা ভাঁজ হয়ে হিপের মধ্যে যাবে, দুটো পায়ের আঙ্গুল জোড়া থাকবে, ধীরে ধীরে হাত পাশ দিয়ে ওপরে উঠবে শ্বাস নিতে নিতে। শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামতে থাকবে যতক্ষণ না পর্যন্ত কপাল মাটিতে নামছে। নিচে নামার পরে রিল্যাক্স, ধীরে ধীরে শ্বাস নিতে হবে আর ছাড়তে হবে। এই আসনে ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুব উপযোগী, এছাড়া এন্ডোক্রিনাল প্রবলেম যাদের রয়েছে, যাদের কিডনির প্রবলেম রয়েছে, তাদের জন্য খুব উপযোগী। শোল্ডার মোবিলাইজেশন এই আসনে হয়ে থাকে। যাদের ফ্রোজেন শোল্ডারের প্রবলেম তারা এই আসনটা অবশ্যই করতে পারবেন। রিল্যাক্স, ধীরে ধীরে উঠবে, হাত পাশে আসবে, ধীরে ধীরে পা খুলে দেবে। পরবর্তী আসন জানুশিরা আসন। জানুশিরা আসনে বাঁ পা সোজা থাকবে, ডান পা ভাঁজ হবে, হাত আস্তে আস্তে কানের পাশে ওপরে নমস্কার হবে। শ্বাস নিতে নিতে ওপরে উঠবে, শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে নিচে নামবে, পায়ের আঙ্গুল ছুতে হবে, কপাল হাঁটুতে লাগবে। এই আসনে আমাদের স্পাইনাল ফ্লেক্সিবিলিটি বাড়ায়, এছাড়া গ্লুটিয়াস, হ্যামস্ট্রিং এই মাসেলগুলোর স্ট্রেংথেনিং হয়, স্ট্রেচিং হয়, এছাড়া পাওয়ারও বাড়ে। রিল্যাক্স, নেক্সট চেঞ্জ, সাইড চেঞ্জ। ডান পা সোজা হবে, বাঁ পা ভাঁজ হবে, ধীরে ধীরে হাত ওপরে উঠবে শ্বাস নিতে নিতে। শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামতে হবে যতক্ষণ না পর্যন্ত কপাল হাঁটুতে না ঠেকছে। এই আসন প্রত্যেক দিন অভ্যেস করলে স্পাইনাল ফ্লেক্সিবিলিটি বাড়ে, নানান ধরনের এন্ডোক্রিন প্রবলেম সলভ হয়। রিল্যাক্স, ধীরে ধীরে পা ছাড়তে হবে। এরপরে আমরা আকর্ণ ধনুরাসন করব। এই আসনে ডান পা বাঁ পায়ের ওপরে উঠবে এবং বাঁ হাত দিয়ে ডান পায়ের বুড়ো আঙ্গুল ধরতে হবে, আর ডান হাত দিয়ে বাঁ পায়ের বুড়ো আঙ্গুল ধরে ধীরে ধীরে বাঁ হাত দিয়ে টানতে হবে কানের দিকে। রিল্যাক্স, এই আসনে শোল্ডারের স্ট্রেংথেনিং হচ্ছে,
তার সঙ্গে সঙ্গে স্পাইনাল স্ট্রেংথেনিংও হয়, নেক মাসেলের স্ট্রেংথেনিং হয়, লেগ চেঞ্জ, ব্রিথ নিতে নিতে হাত ওপরে টানতে হবে, পায়ের দিকে তাকাতে হবে, ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে পা ছাড়তে হবে। রিল্যাক্স। এরপরে আমরা শশঙ্গাসন করব বজ্রাসনের ভঙ্গিমাতে। পা ভাঁজ হবে, আস্তে আস্তে গোড়ালি ধরতে হবে, ধীরে ধীরে মাথা হাঁটুতে লাগবে, কোমর উঠবে আস্তে আস্তে, যতক্ষণ না পর্যন্ত 90 ডিগ্রি হচ্ছে থাইয়ের সঙ্গে কাপ মাসেল। এই আসনে শোল্ডার জয়েন্টের ফ্লেক্সিবিলিটি বাড়ছে, থাই মাসেলের স্ট্রেংথেনিং হচ্ছে, হিপের স্ট্রেংথেনিং হচ্ছে। এছাড়া এই আসনে সৌন্দর্য বৃদ্ধি পায়, চুল পড়া থেকে রক্ষা পেতে গেলে এই আসনটা খুব উপযোগী। রিল্যাক্স। ধীরে ধীরে পা ছাড়তে হবে। পরবর্তী আসন পবনমুক্ত আসন। মাথা মাঝের দিকে আসবে, পা বাইরের দিকে, ধীরে ধীরে করতে হবে। আসন সবসময় আমরা খুব ধীরে ধীরে করে থাকি, কারণ শরীরের সঙ্গে মনের একটা রিলেশন এই আসনের মাধ্যমেই তৈরি করতে হবে। ধীরে ধীরে ডান পা ভাঁজ হয়ে পেটের কাছে আসবে, চেপে ধরতে হবে যতটা সম্ভব, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, পায়ের চেটো সোজা থাকবে। ধীরে ধীরে রিল্যাক্স, ছেড়ে দিতে হবে। পা পরিবর্তন করে অন্য পা। এই আসনটা সাধারণত করা হয় যাদের অম্বল গ্যাস বদহজমের সমস্যা রয়েছে, যাদের কনস্টিপেশন রয়েছে, তাদের জন্য খুব উপযোগী। এটা সম্পূর্ণ জিআই ট্র্যাকের ওপর খুব ভালো কাজ করে। এছাড়া এন্ডোক্রিনের ওপরে ভালো কাজ করে, এক্সক্রিয়েটরির ওপর ভালো কাজ করে, কিডনির ওপরও ভালো কাজ করে। গ্লুটিয়াস মাসেলের স্ট্রেচিং হচ্ছে, যে কারণে কোমরের কোনো ব্যথার সমস্যা থাকলে সেটাও কমে যাচ্ছে। এটা সেলফ ট্রাকশনও বলা যায়, এই আসনের মাধ্যমে হয়। রিল্যাক্স। সেলফ ট্রাকশনটা কিভাবে হচ্ছে আপনারা দেখে নিন। ধীরে ধীরে দুটো পা পেটের কাছে আসছে, মাথাটা আস্তে আস্তে হাঁটু ছুঁচ্ছে, নর্মাল শ্বাস প্রশ্বাস। এক্ষেত্রে গ্লুটিয়াস মাসেলের ফুল স্ট্রেচিং হচ্ছে, স্পাইনাল ফুল স্ট্রেচিং হচ্ছে, ফরওয়ার্ড বেন্ডিং ফুল হচ্ছে। এর মাধ্যমে সম্পূর্ণ ইনার অর্গান অ্যাক্টিভেশন হচ্ছে। রিল্যাক্স। নেক্সট নৌকা আসন। এই আসনটা আমরা সাধারণত স্লিম হওয়ার জন্য করে থাকি। বসে পড়ো তোমরা, ধীরে ধীরে হাত পাশ দিয়ে ওপরে উঠবে। এই আসন সবসময় পেট খালি অবস্থায় করতে হবে। ধীরে ধীরে হাত ভাঁজ করো, আস্তে আস্তে পা উঠবে। রিল্যাক্স। সামনের দিকে ঘুরে বসো। তো এই আসনগুলো করার পরে অবশ্যই মেডিটেশন একটু প্রয়োজন আছে, মাইন্ডকে এক জায়গায় একাকৃত করতে হবে। রিল্যাক্স। সাধারণত আমরা ব্যাক বেন্ডিং পশ্চার করে থাকি স্পাইনাল স্টেবিলিটি বাড়ানোর জন্য। অবশ্যই যাদের ভার্টিব্রাল প্রবলেম আছে, স্লিপ ডিস্কের প্রবলেম আছে, তারা এটা কখনো চেষ্টা করবেন না। এই আসনটিতে স্পাইনাল কিছু প্রবলেমও হতে পারে। এই আসনগুলি
সেই ক্ষেত্রে চেষ্টা না করাই ভালো, অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করা উচিত। তো ব্যাক বেন্ডিং পশ্চারে আমরা প্রথম উষ্ট্রাসন শুরু করব। বজ্রাসনের পর্যায়ে আমরা শুরু করব বাঁ পা ভাঁজ করে, হিপের তলায় যাবে গোড়ালি, এরপরে সেই পায়ের ওপরে বসে ডান পা ভাঁজ করে হিপের তলায় গোড়ালি যাবে। ধীরে ধীরে পায়ের ওপরে দাঁড়িয়ে পড়তে হবে, হাত কাঁধের সঙ্গে সোজা। শ্বাস নিতে নিতে ধীরে ধীরে একটা করে হাত পেছনে পা ধরতে হবে, যতক্ষণ পর্যন্ত মাথা নিচু না হয়। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, রিল্যাক্স। এই আসনটিতে চুলের কোনো সমস্যা থাকলে, দাঁতের চোখের সমস্যা বা সাইনাসের কোনো প্রবলেম থাকলে খুব ভালো কাজ হয়। যাদের শোল্ডারের কোনো প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও খুব ভালো কাজ হয়। নেক্সট আমরা মার্জা আসনে শলভাসন করব। হাত সামনে রেখে কোমরটা উঠবে, ধীরে ধীরে মাথা নিচু, শ্বাস নিতে নিতে পিঠ উঁচু, শ্বাস ছাড়তে ছাড়তে পিঠ নিচু, মাথা উঁচু। এগেইন ব্রিদ ইন, এগেইন ব্রিদ আউট, রিল্যাক্স। এখন ধীরে ধীরে ডান হাত ওঠাতে হবে, তার সঙ্গে সঙ্গে বাঁ পা ওঠাতে হবে, আবার আগের মার্জা আসনের পর্যায়ে। ধীরে ধীরে ব্যালেন্স তৈরি করতে হবে, এতে শরীরের প্রত্যেকটা পেশির ব্যালেন্স খুব ভালো হয়। রিল্যাক্স। অপোজিট, এটা খুব ভালো স্পাইনাল পশ্চার। কোমরে যদি কোনো ব্যথা থাকে সেক্ষেত্রে এটাতে খুব ভালো ব্যথার উপশমও হয়। রিল্যাক্স। ধীরে ধীরে শুয়ে পড়তে হবে। ধনুরাসন, ধনুরাসনে পা ভাঁজ হবে, পা ভাঁজ হয়ে এক হাত করে ধরতে হবে বাইরের দিক থেকে, আস্তে আস্তে টেনে ওপরে তুলতে হবে শ্বাস নিতে নিতে। ধনুরাসনের খুব ভালো গুণাগুণ আছে। যদি কেউ ভালো কথা না বলতে পারে সেক্ষেত্রে গলায় যেহেতু চাপ আসছে, সাউন্ড বক্সের ওপরে চাপ আসার জন্য খুব ভালো কার্যকারিতা পাওয়া যায়, স্পাইনাল কার্যকারিতা পাওয়া যায়। রিল্যাক্স। এই আসনটিতে সায়াটিক প্রবলেম থাকলে সেক্ষেত্রে খুব ভালো ফলাফল পাওয়া যায়। এরপরে আমরা ভুজঙ্গাসন করব। ভুজঙ্গাসনে বুকের দুপাশে হাত, ধীরে ধীরে মাথা উঠবে সহ, বুক সহ ওপরের দিকে তাকাতে হবে। নর্মাল শ্বাস প্রশ্বাস, রিল্যাক্স। এই আসনটিও স্পাইনাল খুব ভালো আসন। আস্তে আস্তে করে সুপাইন পোজ হয়ে যাবে, সবাই চিত হয়ে শোবে। পরের আসনটি হচ্ছে মৎস্য আসন। মৎস্য আসনে একদম সোজাভাবে শুতে হবে। অনেক রকমভাবে মৎস্য আসন করা যায়, পদ্মা আসন করেও মৎস্য আসন তারপরে করা যায়। তো আমরা খুব সহজভাবে মৎস্য আসনটাকে করছি। ধীরে ধীরে দুটো হাত কানের পাশে আসবে, হাতের চাপ দিয়ে মাথাটা যতটা সম্ভব ঢোকাতে হবে, আর পিঠটা উঁচু হবে। শ্বাস নিয়ে ঢোকাতে হবে, ধীরে ধীরে হাত শরীরের পাশে আসবে। নর্মাল শ্বাস প্রশ্বাস, এটাতে চুল পড়া বন্ধ হয়, এছাড়া মুখের সৌন্দর্য বৃদ্ধিতে খুব সহযোগিতা করে।
রিল্যাক্স। এই আসনটিতে কারোর যদি মাথা ঘোরার সমস্যা থাকে সেটাও রোধ হয়। এছাড়া স্কিনের চামড়ার ঔজ্জ্বল্যতাও খুব বৃদ্ধি পায়। শবাসন, মাথা একদিকে, সবাই কাত করবে চোখ বন্ধ করে। 1 মিনিট শবাসন। হাতের তালু ওপরের দিকে থাকবে, দুটো পায়ের ফিট একটু দূরে থাকবে, 1 ফুট দূরে দুটো পায়ের ফিট। রিল্যাক্স, ফুল রিল্যাক্স। এইভাবে স্পাইনাল এক্সারসাইজ করার পরে রিল্যাক্সেশন অবশ্যই দরকার। শরীর আর মনকে একাগ্র করার জন্য রিল্যাক্সেশনের খুবই প্রয়োজন। স্পাইনাল স্ট্রেংথেনিং তখনই বৃদ্ধি পাবে যখন রিল্যাক্সেশনটা সঠিকভাবে হবে। রিল্যাক্স। প্রাণায়াম আমরা করে থাকি আমাদের শ্বাসের আদান প্রদান বৃদ্ধি করার জন্য। আমরা যদি প্রতিদিন এই প্রাণায়াম অভ্যেস করি তবে আমাদের লাং ক্যাপাসিটি বাড়বে, আমাদের ইনার অর্গান, ইনার টিস্যু প্রতিটি স্ট্রেংথেনিং হবে। তো এটা মূলত শ্বাস আদান প্রদানের মাধ্যমেই করা হয়, ব্রিদিং এক্সারসাইজ মেনলি। তো আমরা আজকে প্রথম অনুলোম বিলোম প্রাণায়াম শুরু করব। এই প্রাণায়ামে আমাদের প্রস্তুতি পর্ব হিসাবে রাইট নস্ট্রিল বন্ধ থাকে, লেফট নস্ট্রিল খোলা থাকে। প্রথম অবস্থায় রাইট নস্ট্রিল থেকে শ্বাস নিতে হবে, লেফটে ছাড়তে হবে, আবার লেফট নস্ট্রিল থেকে শ্বাস নিতে হবে, রাইটে ছাড়তে হবে। এভাবে আমরা যদি 15 মিনিট করে প্রতিদিন প্র্যাকটিস করতে পারি, অনুলোম বিলোম প্রাণায়াম ধীরে ধীরে আমাদের ইনার অর্গান, ইনার টিস্যু, ভাস্কুলার ক্যাপাসিটি টোটালটাই বৃদ্ধি পাবে। এই অনুলোম বিলোম প্রাণায়ামটা আর একটা নামে খ্যাত, এর নাম সূর্যভেদন প্রাণায়াম। মুনি ঋষিরা সূর্যভেদন প্রাণায়াম একদম ভোরবেলায় করতেন, আর তার মাধ্যমে তাদের শরীরে চক্র ব্যালেন্সিংয়ের ক্ষমতা বাড়ত। আমাদের পরবর্তী প্রাণায়াম কপালভাতি। কপালভাতি প্রাণায়ামে সাধারণত আমরা যার পেটের কোনো সমস্যা থাকছে, ডায়াবেটিক পেশেন্ট, যাদের প্রেশারের হাই ব্লাড প্রেশারের সমস্যা, তারা করে থাকে। আমরা শুরু করছি কপালভাতি প্রাণায়ামে। ব্রিথ ইন, স্লো আউট, ব্রিথ ইন, স্লো আউট, ব্রিথ ইন, স্লো আউট। এইভাবে এই আসনটা যদি প্রতিদিন প্র্যাকটিস করা যায়, প্রাণায়ামের মাধ্যমে শ্বাস ধরে রাখার ক্ষমতা বাড়বে এবং পেটের যে কোনো সমস্যা, এমনকি ক্যান্সারের মতন কঠিন রোগেরও মোকাবিলা করা সম্ভব এই প্রাণায়ামের মাধ্যমে। এছাড়া মেয়েদের পিসিওডির ট্রিটমেন্ট এই প্রাণায়ামের মাধ্যমে খুব ভালো করা হয়। এমনকি যাদের লাঙে কোনো প্রবলেম আছে, সিওপিডির প্রবলেম আছে, তারাও এই প্রাণায়ামটা করতে পারেন। যে কোনো বয়সে যে কোনো কেউ এই প্রাণায়ামটা করতে পারেন। আমাদের নেক্সট প্রাণায়ামে আসবো আমরা ভ্রস্তিকা। ভ্রস্তিকা প্রাণায়ামে আমরা সাধারণত আমাদের প্রাণবায়ুটাকে
থ্রাস্ট করে বাইরে বার করি, কারণ শরীরের দূষিত পদার্থটাকে বাইরে বার করা এটা একটা টেকনিক। এর মাধ্যমে আমরা শরীরের যাবতীয় টক্সিন রিলিজ করতে পারি। ব্রিথ আউট, ব্রিথ আউট, ব্রিথ আউট। তো এর মাধ্যমে কি হচ্ছে, ওয়েট ডিক্রিজ করার একটা ক্যাপাসিটি তৈরি হচ্ছে। অ্যাবডোমিনাল টোনিং এই প্রাণায়ামের মাধ্যমে খুব ভালো হয়। ছেলেদের যাদের প্রস্টেটের প্রবলেম থাকে, মেয়ে বা ছেলে যাদের কিডনির প্রবলেম থাকে, মেয়েদের ক্ষেত্রে যাদের বান্ধাত্ব প্রবলেম থাকে, তাদের এই প্রাণায়াম খুব সহযোগিতা করে। তো এই প্রাণায়ামে থ্রাস্টিং ক্যাপাসিটি যেহেতু বাড়ে, আমরা কি করতে পারি, শরীরের যাবতীয় টক্সিন রিলিজ করতে পারি। এই ভ্রস্তিকা প্রাণায়ামের মাধ্যমে শরীর থেকে নেগেটিভ এনার্জি আমরা সম্পূর্ণ বার করে পজিটিভ এনার্জিটাকে শরীরের মধ্যে ইনপুট করতে পারি। আমরা পরবর্তীতে আসব শীতলী প্রাণায়াম। আগের প্রাণায়ামগুলোতে আমরা শ্বাসের যে আধিক্য শুরু করেছিলাম, তাতে শরীরের মধ্যে একটা টেম্পারেচার তৈরি হয়েছিল, পুরো শরীরের অর্গানগুলো একটা উষ্ণতায় পরিণত হয়েছিল। এখন আমাদের সেটাকে রিলিজ করতে হবে। শরীরের অর্গানের প্রতিটি কোনায় কোনায় শ্বাস পৌঁছে দিতে হবে শীতল বায়ু, আর সেখানে হোল্ড করে সেই শ্বাসটাকে আমাকে আবার রিলিজ করতে হবে। তো এক্ষেত্রে পূরক, কুম্ভক ও রেচক, মানে পূরণ করা শ্বাস নেওয়া ইনহেলেশন, কুম্ভক হলো রিটেনশন, রেচক এক্সকিরেশন। এই তিনটে পদ্ধতি 1:1:1 প্রসেসে চলবে। শ্বাস নিতে হবে, শ্বাস হোল্ড করতে হবে, আবার শ্বাস ছাড়তে হবে। তো এর মাধ্যমে টেম্পারেচার ব্যালেন্সিং খুব ভালো হয়, শরীরের চক্র ব্যালেন্স খুব ভালো হয়, অরা ক্লিনজিং খুব ভালো হয়। আমাদের শরীরের মধ্যে একটা বাইন্ডিং থাকে, এয়ার বাইন্ডিং, যেটা পজিটিভ এনার্জি। আমরা পজিটিভ এনার্জির বাইন্ডিং খুব ভালো তৈরি করতে পারি। এই অরা বাইন্ডিংয়ের মাধ্যমে আমাদের থিঙ্কিং, বডি রেজোনেন্সিং, রাইট ডিসিশন, এগুলো সব মেকিং করতে পারি। তো শীতলী প্রাণায়াম যদি না করা হয়, তাহলে প্রাণায়াম করাটাই বৃথা থাকবে, কারণ এই শীতলী প্রাণায়ামের মাধ্যমেই টেম্পারেচারটা আমরা কন্ট্রোল করতে পারি শরীরের। পরবর্তীতে এরকমই আমরা আর একটা প্রাণায়ামে আসছি, শীতকারী। তো এই শীতকারী প্রাণায়ামে আমরা আমাদের যে ডার্মাটাম আছে, আমাদের ব্রেন আছে, পুরোটাকে কুল ডাউন করতে পারি এই শীতকারী প্রাণায়ামের মাধ্যমে। এতে কি করা হচ্ছে, 1:1, অর্থাৎ শীতল বায়ুটাকে আমি নিচ্ছি, নাক দিয়ে এক্সহেলেশন করছি, মুখ দিয়ে ইনহেলেশন করছি, নাক দিয়ে এক্সহেলেশন করছি। এইভাবে যদি শীতলী প্রাণায়ামটা 5 মিনিট করা যায়, দেখা যাবে মানে গরমকালেও শীত লাগছে, রীতিমতো শরীরে শীত লাগছে। অর্থাৎ টেম্পারেচার কন্ট্রোল শরীর নিজেই করতে শিখে গেছে। যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে প্রচুর গরম লাগছে, আমি যদি শীতলী প্রাণায়াম শুরু করি, সেই গরম আর লাগবে না। সঙ্গে সঙ্গে আমাদের ডার্মাটম থেকে সিবাম সিক্রিশন শুরু হবে হালকা, আর কুল ডাউন হয়ে যাবে বডি। তো এই শীতলী প্রাণায়াম প্রত্যেকের প্রাণায়ামের শেষে করা উচিত। এটাকে রিল্যাক্সেশন, এক ধরনের রিল্যাক্সেশন বলে।
প্রথম অবস্থায় যেমন অনেক জোরে জোরে বায়ু নেওয়া শুরু হয়েছিল, আবার জোরে 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 শ্বাস ছাড়া শেষ হয়েছিল, শেষের দিকে ধীরে ধীরে খুব গতি স্লো হবে। গতি স্লো হতে 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 এই প্রাণায়ামটা আস্তে আস্তে খুব স্লো হতে হতে থেমে যাবে। এইভাবে আমরা প্রাণায়াম প্রত্যেক দিন প্রত্যেকেই 10 মিনিট করে প্র্যাকটিস করতে পারি। টোটাল প্রাণায়াম যদি আমার কাছে সময় বেশি থাকে সেক্ষেত্রে আধ ঘন্টা করে প্রাণায়াম প্র্যাকটিস করা যেতে পারে। এতে কি হবে, সারা শরীরের এন্ডোক্রিন গ্ল্যান্ড খুব ভালো স্টিমুলেট হবে, হার্ট মাসেল খুব ভালো পাম্পিং হবে, লাংয়ের অ্যালভিউলাইগুলো তাদের রেসপন্স ভালো শুরু করবে, ইনসুলিন সিক্রিশন বাড়বে, এক্সক্রিটরি ট্র্যাক খুব ভালো কাজ করবে, কিডনি খুব ভালো কাজ করবে। থ্যাংক ইউ। সবাই চোখটা বন্ধ করো, পিঠ সোজা। আমরা আমাদের প্রাচীন ভারতের যোগসূত্র থেকে, পাতঞ্জলি যোগ থেকে, রাজযোগা এবং হঠযোগার বিবরণ জেনেছি। তখনকার দিনের মুনি ঋষিরা প্রাকৃতিক পরিবেশের পরিস্থিতির মাঝখানে নিজেকে শান্ত স্নিগ্ধ অবস্থায় মনোযোগ দেওয়ার চেষ্টা করতেন নিজের নির্দিষ্ট বস্তুর উপরে। আজকের দিনে, এই ব্যস্ততম দিনে, আমরা এই ধ্যান অভ্যেসের মাধ্যমে নিজেকে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারি, নিজের সচেতনতা, কনসাসনেস কমপ্লিট আমরা গ্রিপ করতে পারি। এর মাধ্যমে আমাদের শরীর, মন, আমাদের প্রতিটি শরীরের অর্গান কন্ট্রোল থাকে। প্রত্যেকে মেরুদণ্ড সোজা করে জ্ঞান মুদ্রায় বসে মন একাগ্র করবে, চোখ বন্ধ করে। ধীরে ধীরে আমরা পায়ের, ডান পায়ের বুড়ো আঙ্গুলটা খেয়াল করব। ডান পায়ের বুড়ো আঙ্গুলে কোনো রকম ব্যথা অনুভব হচ্ছে না। পায়ের বুড়ো আঙ্গুল থেকে বাকি আঙ্গুলগুলো ধীরে ধীরে ঘোরালি। পায়ের কাপ মাসল, হাঁটু, থাই মাসল, হিপ জয়েন্ট, কোথাও কোনো সমস্যা নেই। পেইন ফ্রি, সমস্ত রিল্যাক্সড, পুরো শরীর রিল্যাক্সড। ধীরে ধীরে শ্বাস নিচ্ছি, আবার শ্বাস ছাড়ছি। এখন মনোযোগ দেব বাঁ পায়ের বুড়ো আঙ্গুলে। বাকি 4 আঙ্গুলের দিকে খেয়াল রাখবো। আস্তে আস্তে কাপ মাসল, হাঁটুর দিক চিন্তা করার চেষ্টা করব। ব্যথা মুক্ত অবস্থায় রয়েছে প্রত্যেকে। থাই মাসল, হিপ মাসল কমপ্লিট রিল্যাক্স। আমি যেখানে বসে আছি সেখান থেকে মনে হচ্ছে শরীরটা খুব হালকা হয়ে গেছে। মনে হচ্ছে মাটি থেকে আমি কিছুটা উপরে উঠে এসেছি। ধীরে ধীরে আমি ডান হাতের বুড়ো আঙ্গুলের কথা চিন্তা করব। ডান হাতের বাকি আঙ্গুলগুলো
শাকের পাতা, ধীরে ধীরে হাতের কবজি, কনুই পর্যন্ত কোন রকম ব্যথা অনুভব হচ্ছে না। ফুল রিল্যাক্সড, শরীর ফুল রিল্যাক্স। ধীরে ধীরে বাইসেপ মাসল, শোল্ডার, আর্মপিট, আবার ধীরে ধীরে বাঁ হাতের বুড়ো আঙুল। বাঁ হাতের বাকি সব আঙ্গুলগুলো ফুল রিল্যাক্স, হাতের পাতা ফুল রিল্যাক্স। ধীরে ধীরে হাতের কনুইয়ের দিক, কোন রকম ব্যথা অনুভব হচ্ছে না। আস্তে আস্তে কাঁধের দিকে যাব, আর্মপিট, লেফট সাইড ফুল রিল্যাক্স। মেরুদণ্ড থেকে আমরা লাম্বার থেকে আস্তে আস্তে পিঠের দিকে যাব, ডরসালে। আস্তে আস্তে এক একটা করে ভার্টিব্রা ধীরে 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 উপরে উঠছি, ফুল রিল্যাক্স। শরীর হালকা হয়ে গেছে, মনে হচ্ছে মাটি থেকে আমি অনেকটা শূন্যে ভেসে উঠেছি। ধীরে ধীরে উপরে উঠছি, পিঠে উঠে গেছি, ফুল রিল্যাক্স, পিঠের মাসল ফুল রিল্যাক্স। ধীরে ধীরে মাথার ভেতরে চলছি, ঘাড়ের মাসল পুরো রিল্যাক্স হয়ে গেছে, গলার মাসল ফুল রিল্যাক্স। ধীরে ধীরে কপালে চলে এসেছি, দুটো ভুরুর মাঝখানে মনোযোগ দিয়েছি। শরীর মনে হচ্ছে হালকা হালকা ভাবে দুলছে, আমি মনে হচ্ছে অনেক উপরে ভেসে উঠেছি। চারদিকে পাখি উঠছে, মেঘ ভাসছে, শরীর ফুল রিল্যাক্স। আমি এখন আমাতে নেই, আমার শরীরে একটা বাইন্ডিং রয়েছে, একটা ওয়েভ রয়েছে। এই ওয়েভের 3-4টে স্তর হয়, এই স্তরগুলো ধীরে ধীরে জাগৃত হচ্ছে। শরীরের অরা ক্লিনজিং এর জন্য মনটাকে সম্পূর্ণভাবে একত্রিত করতে পেরেছি। দুটো কপালের মাঝে মনে হচ্ছে ছোট্ট একটা প্রদীপের শিখা জ্বলছে। শরীর শ্রান্ত হয়ে গেছে, সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে, শরীর খুব হালকা অনুভব করছি। ধীরে ধীরে শ্বাস নেব, আবার ধীরে ধীরে শ্বাস ছেড়ে দেব। ধীরে ধীরে শ্বাস নেব, আবার ধীরে ধীরে শ্বাস ছেড়ে দেব। আস্তে 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 নিজেকে ফিরিয়ে আনছি আবার স্বাভাবিক অবস্থায়। শরীর মন আবার নিজের কন্ট্রোলে চলে এসছে। ভিতরে খুব আনন্দ লাগছে, কোনো রকম গ্লানি নেই, কোনো দুঃখ নেই, কোনো চিন্তা নেই, ফুল রিল্যাক্সড। ধীরে ধীরে চোখ খুলছি, রিল্যাক্স রিল্যাক্স। দুটো হাত আস্তে আস্তে ঘর্ষণ করব, যে তাপ উৎপন্ন হলো আস্তে আস্তে করে মুখের মধ্যে দেব। শরীর ফুল রিল্যাক্স। এখন আমি পুরোপুরি টেনশন মুক্ত, ব্যথা মুক্ত। এইভাবে আমরা যোগাভ্যাসের পরে আমরা যদি মেডিটেশন করি, পড়াশোনায় মনোযোগ,
কাজকর্মে মনোযোগ, শরীরের ক্লান্তি সমস্তটাই আমরা দূর করতে পারি।